আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের এইচএসসি 25 ফাইনাল রিভিশন কোর্সের ভেক্টর চ্যাপ্টারটা আমরা অলরেডি কমপ্লিট করছি। এখন আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলবো। আমি আশা করি যদি এই চ্যাপ্টারের এই প্লেলিস্টের সবগুলা ক্লাস তোমরা শুরু থেকে একবার করো, আমি এটা হলফ করে বলতে পারি তোমাদের এইচএসসি 25 পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এটা মোর দেন এনাফ হয়ে যাবে। ঠিক আছে, সো চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় প্রথমে আমরা শুরু করব তাপ দিয়ে। তাপ বা হিট। যারা অলরেডি আমার ভেক্টর ক্লাসগুলা করতেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা ক্লাসের মোটিভেশন বা ক্লাসের আসলে উদ্দেশ্যটা কি রাখছি। আমাদের এই ক্লাসগুলোর মেইন উদ্দেশ্য মেইন টার্গেট এইচএসসি 25 কে উদ্দেশ্য করে। সো এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় আসার উপযোগী জিনিসপত্রগুলোই পড়ানো হবে, খুব একটা আমরা ডিটেলসে যাব না, বা খুব একটা প্রমাণ বা বড় বড় ধরনের প্রুফ যেগুলা লাগবে না পরীক্ষার জন্য সেগুলো আমরা দেখাবো না। জাস্ট যেগুলা পরীক্ষায় আসবে, পরীক্ষায় আসার মতো এরকম জিনিসপত্র নিয়ে আমরা আলোচনা করব। তো এটা তোমাদেরকে বলে রাখার একটা কারণ গিয়ে তোমরা যদি খুব বেশি মনে করো যে আমরা এটা ক্লাস করে আমরা অ্যাডমিশন পরীক্ষার জন্য একদম ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে, এটা ধারণা করা যাবে না। হয়তো অনেকটাই হয়ে যাবে কিন্তু কিছু বাকি থেকে যাবে। কিন্তু যারা ভার্সিটি পরীক্ষা দিবা বা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য আশা করি এনাফ হয়ে যাবে। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথমেই আলোচনা করব তাপ বা হিট নিয়ে। আচ্ছা, তাপ জিনিসটা বলতে কি বোঝায়? অনেকেই একটা মিসকনসেপশন আছে তাপ নিয়ে। অনেকে ভাবে তাপ মানে এই যে আমাদের গরম লাগে ঠান্ডা লাগে, এইটা মানে তাপ। আসলে কিন্তু তাপ এটা না। দুইটা জিনিস আছে, একটা তাপ, একটা তাপমাত্রা। এই দুইটা জিনিসের মধ্যে অনেকেই কনফিউজড হয়ে যায় যে তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্যটা কোথায়। ধরো এখন শীতকাল, সো এখন আমাদের কেমন লাগতেছে? ঠান্ডা লাগতেছে। এটা কি তাপ নাকি তাপমাত্রা? তোমরা যে ফোনের স্ক্রিনে ওয়েদার ফোরকাস্ট যখন দেখো, দেখবা টেম্পারেচার লেখা থাকে নাকি হিট লেখা থাকে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। দেখবা যে টেম্পারেচার কথাটা কিন্তু লেখা থাকে, হিট কথাটা কিন্তু লেখা থাকে না। দ্যাট মিনস বায়ুমণ্ডলের অবস্থা কেমন, ধরো আছে গরম নাকি ঠান্ডা, আর তোমার কাছে শীত লাগতেছে নাকি গরম লাগতেছে, এটা আসলে কি বোঝায়? টেম্পারেচার কে বোঝায়। তাহলে হিট জিনিসটা কি বা তাপ জিনিসটা কি? ওকে, তাপের সংজ্ঞাটা এরকম। তাপ হলো এক প্রকার শক্তি। এটা আমরা আসলে সবাই জানি, যারা আমরা ক্লাস 9-10-এ তোমার ওই চ্যাপ্টার 6 পড়ছি, বস্তুর উপর তাপের প্রভাব, এই সম্পর্কে আইডিয়া তাদের হয়েছে। তাপ হলো এক প্রকার শক্তি। তাহলে এইটুকু লিখলে কি নাম্বার দিবে? না। সৃজনশীলের ক নাম্বারে যদি এই কোশ্চেনটাই আসে যে তাপ কাকে বলে বা তাপ কি, তখন লিখতে হবে যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। এখন এই অভ্যন্তরীণ শক্তি নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে, আমরা একটু পরে এটা নিয়ে আলোচনা করব। আপাতত জাস্ট এটা জেনে রাখবো, অভ্যন্তরীণ শক্তি বলতে আমরা যদি বিশেষ করে আমাদের এই চ্যাপ্টারের আলোচনাগুলো হবে গ্যাসের জন্য। সো গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বলতে বোঝায় অনুপরমাণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল বিকর্ষণ বল, এই জিনিসগুলোরই আমরা অভ্যন্তরীণ শক্তি বলে এখানে আখ্যায়িত করতেছি। দ্যাট মিনস তুমি যদি তাপ কি, তাপ হলো এমন এক প্রকার শক্তি যা বস্তুর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়। ধরো তুমি কঠিন বস্তুকে তুমি যদি তাপ দাও তাহলে সে লিকুইড হয়ে যাবে, আবার লিকুইডকে তুমি যদি তাপ দাও সে ধরো গ্যাস হয়ে যাবে। এখন কঠিন বস্তুর মধ্যে আকর্ষণ বল সবচেয়ে বেশি কাজ করে, লিকুইডের মধ্যে আরেকটু কম কাজ করে, আবার গ্যাসের মধ্যে অনেক কম কাজ করে। তাহলে এই যে দেখো তো, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি ঘটাচ্ছে না? ঘটাচ্ছে। তো এটাই তাপ, যে জিনিসটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটাবে। এরপরে আসি তাপমাত্রা। তাহলে তাপমাত্রা জিনিসটা কি? দেখো, তাপমাত্রা হলো পদার্থের এমন এক অবস্থা, যা নির্ধারণ করে, আমরা এখানে বইয়ের ভাষায় একটু পদার্থ না লিখে এটাকে বস্তু লিখি। বস্তুর এমন এক অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে এলে, অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ হারাবে নাকি গ্রহণ করবে। হারাবে নাকি গ্রহণ করবে।
ওকে, সো তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে বস্তুটি অন্য বস্তুর সংস্পর্শে এলে তাপ হারাবে নাকি গ্রহণ করবে। চলো আমরা এটার ব্যাখ্যায় যাই। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, ধরো এ একটা বস্তু এবং বি একটা বস্তু। আমি বলে দিলাম এর তাপমাত্রা ধরো হচ্ছে 30°C, এর তাপমাত্রা হচ্ছে ধরো 20°C। এখন তুমি যদি এই দুইটা বস্তুরে কাছাকাছি রেখে দাও তাহলে কি ঘটনা ঘটবে বলতো? এ বস্তুটা তাপ হারাবে, বি বস্তুটা তাপ গ্রহণ করবে। আমি কিন্তু তাপমাত্রা হারাবে তাপমাত্রা গ্রহণ করবে বলতেছি না, খেয়াল করো, কি হারাবে? তাপ হারাবে। কি গ্রহণ করবে? তাপ গ্রহণ করবে। আমি যদি বলি এই দুইটা বস্তুর মধ্যে কে গরম কে ঠান্ডা, বা কোন বস্তুটা একটু বেশি গরম কোন বস্তুটা কম গরম, তুমি নিশ্চয়ই আমাকে দেখে বলবা যেহেতু এটা 30°C, তার মানে এটা হচ্ছে বেশি গরম, এটা হচ্ছে কম গরম, বা এটা গরম এটা ধরো ঠান্ডা। ব্যাপারটা এরকম, রাইট? সো এই যে তুমি টেম্পারেচার দেখে বলতেছো এটা কি গরম নাকি ঠান্ডা। সো কি হয়? গরম বস্তু তাপ হারায় আর ঠান্ডা বস্তু তাপ গ্রহণ করে। সোজা কথায় তাপমাত্রা হলো একটা অবস্থা আর তাপ হলো একটা শক্তি। তো আমি যদি এখন দুইটা বস্তুকে কানেক্ট করি তাহলে কি হবে? তাপের প্রবাহটা এ বস্তু থেকে বি বস্তুর দিকে যাবে, তাপ এ বস্তু থেকে বি বস্তুর দিকে যাবে। জিনিসটা কাইন্ড অফ এরকম, ধরো হচ্ছে ওই যে তোমরা হয়তো এক্সাম্পলটা মাঝে মাঝে দেখো, ধরো এই একটা বিকার এই একটা বিকার, এটা ধরো হচ্ছে একটা সরু বিকার, এটা একটা ধরো মোটা বিকার বা মোটা পাত্র। সো এখন এখানে ধরো পানি আছে, এখন ধরো এখানেও পানি আছে। এখন তোমরা আমাকে বলো, আমি যদি ধরো এখানে একটা সুইচ আছে বা একটা কল আছে, ধরো আমি এটাকে ওপেন করে দিলাম, এটাকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিলে পানি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে? আমি ধরে নিলাম এটা এ পাত্র এটা বি পাত্র, পানি কি এই পাত্র থেকে বি পাত্রে আসবে নাকি বি পাত্র থেকে এ পাত্রে আসবে? অবভিয়াসলি পানি বি পাত্র থেকে এ পাত্রের দিকে আসবে, কারণ বি পাত্রে পানির লেভেলটা হচ্ছে কি? পানির লেভেলটা হচ্ছে বেশি, আর এই পাত্রে পানির লেভেলটা কম। এটা বোঝানোর কারণ কি? দেখো, ধরো আমি বললাম এই বস্তুর তাপ হচ্ছে এটার মধ্যে ধরো তোমার 20 জুল তাপ আছে, এর মধ্যে ধরো 10 জুল তাপ আছে। ভালো করে বুঝো, এর মধ্যে হচ্ছে 20 জুল তাপ আছে, এর মধ্যে 10 জুল তাপ আছে। আমি দুইটাকে কানেক্ট করলাম, এর টেম্পারেচার 30°, এর টেম্পারেচার হচ্ছে 20°। এখন আমি যদি বলি কে তাপ দিবে কে তাপ নিবে, অনেকে হয়তো মনে করতে পারো যে এর যেহেতু আমাদের আচ্ছা আমি একটু উল্টে দিই, ধরো এটা 20 এটা 10। অনেকে হয়তো মনে করতে পারো যে এই যেহেতু 20 জুল এই যেহেতু 10 জুল, এই যেহেতু কম, তাহলে এই বি বস্তুর দিকে বি বস্তু থেকে এই বস্তুর দিকে তাপ আসবে। অনেকে এটা ভাবতে পারো এটা যেহেতু বেশি, কিন্তু আসলে না। তাপ কোথায় থেকে কোথায় যাবে এটা তাপের কোয়ান্টিটির উপর নির্ভর করে না, নির্ভর করে কিসের উপর? তাপমাত্রার উপর। যেমন করে যে পানির কোয়ান্টিটির উপর ডিপেন্ড করতেছে না যে পানি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে। এখানে কিন্তু পানি বেশি, এখানে কিন্তু পানি কম। তা সত্ত্বেও আমি যদি এই সুইচটা ওপেন করে দেই তাহলে বি থেকে এ বস্তুর দিকে পানি আসবে, এ থেকে কিন্তু বি এর দিকে পানি যাবে না, কারণ এখানে পানির লেভেলটা বেশি। ওকে, তো আশা করি তোমাদেরকে আমি তাপ আর তাপমাত্রা সম্পর্কে একটা ধারণা দিতে পারছি। এখন আমরা শিখবো হচ্ছে তাপীয় সাম্যাবস্থা বা তাপীয় সমতা। ওকে, তো আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে তাপীয় সমতা নিয়ে। তাপীয় সমতা মানে কি? দেখো এই জিনিসটা একটু তোমরা জাস্ট ইমাজিন করলেই বুঝতে পারবা। তাপীয় সমতা মানে হচ্ছে দুইটা বস্তু পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। দুইটি বস্তু বা একাধিক বস্তু হইতে পারে পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। একটু আগের এক্সাম্পলটা খেয়াল করো, ধরো এ বস্তু এর টেম্পারেচার ছিল 30°C, বি বস্তু এর টেম্পারেচার ছিল আমি ধরে নিলাম ধরো 20°C। এখন কে তাপ দিবে? এ তাপ দিবে আর বি তাপ গ্রহণ করবে, মানে তাপের প্রবাহটা হবে এ বস্তু থেকে বি বস্তুর দিকে। কতক্ষণ ধরে চলবে ঘটনাটা একটু চিন্তা করো তো। মানে এই বস্তু কি আজীবন তাপ দিতেই থাকবে? বি বস্তু কি আজীবন তাপ গ্রহণ করতেই থাকবে? না, এটার একটা নির্দিষ্ট লিমিট আছে যে কোন পর্যন্ত দিবে। দুইজন যখন সমান সমান হয়ে যাবে তখন কিন্তু কেউ কাউকে আর দিবেও না নিবেও না। অর্থাৎ ধরো এর তাপ এ যেহেতু দিচ্ছে তাহলে এর টেম্পারেচার আস্তে আস্তে কমতেছে। তো ধরো এর টেম্পারেচার হয়ে গেল 25°C।
আবার এর টেম্পারেচার ধরো হয়ে গেল 25 ডিগ্রি, মানে এর ধরো 5 ডিগ্রি বৃদ্ধি পাইলো, এর ধরো 5 ডিগ্রি হ্রাস পাইলো, তাহলে এ হয়ে গেছে 25, এ হয়ে গেছে 25। এখন এই দুইটা বস্তুর মধ্যে কিন্তু তাপের আদান প্রদান ঘটবে না। তার মানে এই দুইটা বস্তু এখন হচ্ছে কিভাবে আছে, তাপীয় সমতায় আছে বা তাপীয় সাম্যাবস্থায় আছে। ওকে, তো তাপীয় সাম্যাবস্থা মানে কি? তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে এই যে দুইটা বস্তুর মধ্যে যে টেম্পারেচার গুলো আছে সেগুলা সেগুলা কি হবে, সমান হবে। শুধু টেম্পারেচার না, আমি বলে রাখি তাপীয় সাম্যাবস্থা মানে হচ্ছে পি, ভি, টি, এই জিনিসগুলা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট থাকবে, মানে এগুলার চেঞ্জ ঘটবে না। ঠিক আছে, এই জিনিসগুলোর কি ঘটবে না, পরিবর্তন ঘটবে না। এটাকে বলতেছে আমরা তাপীয় সাম্যাবস্থা। ওকে, তো তাপীয় সাম্যাবস্থা যদি ক্লিয়ার হয়, এখন আমরা চলে যাব হচ্ছে তোমার তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমরা এখন শিখব তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ইংলিশে এটাকে বলতেছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, তো শূন্যতম সূত্রটা খুব ইজি, জাস্ট তোমরা ফার্স্টেই ব্যাখ্যাটা পড়ো না, ফার্স্টে হচ্ছে উদাহরণটা বুঝো, তারপর হচ্ছে ব্যাখ্যা একদম ইজি, তুমি তোমার মতো করে বায়না লিখতে পারবা। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই শূন্যতম সূত্রের। এটার আবিষ্কারক হচ্ছে আর এইচ পাওলার। এই নামটা মনে রাখো, নামটা অনেক সময় এমসিকিউ তে চলে আসে। এটা হচ্ছে শূন্যতম সূত্রের আবিষ্কারক। এখন অনেকের কাছে মনে হতে পারে, ভাই এটার নাম শূন্যতম সূত্র কেন, এটার নাম শূন্যতম সূত্র কেন, এটার নাম প্রথম সূত্র না কেন? আসলে প্রথম সূত্র আছে, দ্বিতীয় সূত্র আছে, তো এটার নাম শূন্যতম সূত্র নাম দেওয়ার বিশেষ কোনো কারণ নাই। এমন বলা হয় যে যেহেতু আমাদের হচ্ছে তোমার সংখ্যাগুলা শূন্য থেকে শুরু হয়, 0, 1, 2, 3, 4, 5, এই জন্য হয়তো সে শূন্যতম সূত্র ধরে নিছে। ওকে, আচ্ছা, তো এখন শূন্যতম সূত্রের ব্যাপারটা কি, আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মধ্যে 3টা রুম আছে, সি একটা রুম, এন্ড এ একটা রুম, বি একটা রুম। বৈশিষ্ট্যগুলো ভালো করে খেয়াল করো। এ এবং বি রুমের মাঝখানে যে দরজাটা আছে, এই দরজাটা হচ্ছে তোমার তাপরোধী বা হচ্ছে ধর এটা কুপরিবাহী, তাপের কুপরিবাহী, মানে এদিক দিয়ে তাপের আদান প্রদান করতে পারবে না। এ আর বি রুম, তাদের টেম্পারেচারের কোনো আদান প্রদান হবে না। সি বস্তু যেটা, এর সাথে যে সি বস্তুটা আছে, এই সি বস্তুটা তাপের আদান প্রদান করতে পারে, মানে এটা হচ্ছে তাপের এই দরজাটা, এই যে এইটুকু দরজা, এটা ধরো তাপের সুপরিবাহী, এবং এই দরজাটাও তাপ সুপরিবাহী, অর্থাৎ তাপের আদান প্রদান করা সম্ভব। এখন খেয়াল করো, তাপের আদান প্রদান করা যদি সম্ভব হয়, আমি ধরে নিলাম এখানে তোমার সি বস্তুর টেম্পারেচার এ বস্তুর চাইতে বেশি, আবার সি বস্তুর টেম্পারেচার বি বস্তুর চাইতেও বেশি। আচ্ছা, শুধু বেশি না, ধরো অনেক বেশি, এই জন্য আমি গ্রেটার দেন চিহ্ন দিলাম। ঠিক আছে, সি বস্তুর মানে সি যে রুমটা আছে তার টেম্পারেচার এ রুম এন্ড বি রুমের টেম্পারেচার চাইতে অনেক 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 বেশি। আচ্ছা, এখন যদি এ আর সি রুমটা, তাদের ভিতরে যদি তাপের আদান প্রদান করা সম্ভব হয়, তাহলে নিশ্চয় এ আর সি তাপের আদান প্রদান করবে, আবার বি আর সি এরা যদি তাপের আদান প্রদান করতে সক্ষম হয়, এরাও তাপের আদান প্রদান করবে। এখন কথা হচ্ছে কতক্ষণ পর্যন্ত করবে। আচ্ছা, আরেকটা কন্ডিশন বলে রাখি, যে এ আর বি রুমের টেম্পারেচার কিন্তু সমান না। এগুলো হচ্ছে শুরুর কাহিনী, শুরুতে। ঠিক আছে, শুরুতে কি হইলো, আমি আবার শর্তগুলা বলে রাখি। শর্তগুলা হচ্ছে এ আর বি রুমের টেম্পারেচার কোনোটাই সমান না। এ রুমের সাথে সি রুম তাপের আদান প্রদান করতে পারে, বি রুমের সাথেও সি রুম তাপের আদান প্রদান করতে পারে, এবং তোমার সি রুমের টেম্পারেচার এ রুমের চাইতে অনেক বেশি, আবার সি রুমের টেম্পারেচার বি রুমের চাইতে অনেক বেশি। সি বস্তুর টেম্পারেচার যদি এ বস্তুর চাইতে অনেক বেশি হয় এবং এ আর সি যদি পরস্পর তাপের আদান প্রদান করতে পারে, তাহলে ঘটনা কি ঘটবে, সি বস্তু তাপ দিবে আর এ বস্তু তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত এই ঘটনাটা চলবে, যতক্ষণ পর্যন্ত না সি আর এ বস্তুর টেম্পারেচার সমান সমান হয়ে যায়। মানে একটু পর কি হবে, সি
সি বস্তু, তার মানে এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে পরের ঘটনা। ওকে, তাহলে একটু পরে কি হবে, সি বস্তুর টেম্পারেচার আর এ বস্তুর টেম্পারেচার সমান হয়ে যাবে। এখন এরপরে কি ঘটবে, বি আর সি বস্তু তো তাপের আদান প্রদান করতে পারবে। সো যেহেতু বি বস্তুর টেম্পারেচার কম, সি বস্তুর বেশি, তাপের আদান প্রদান করবে। কতক্ষণ পর্যন্ত করবে, যতক্ষণ না সি আর বি বস্তুর টেম্পারেচার সমান হয়ে যায়। অনেকের মনে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, সি বস্তু যদি এ বস্তুকে তাপ দিয়ে দেয়, তাহলে তো সি বস্তুর টেম্পারেচার তাপমাত্রা আস্তে আস্তে কমে যাওয়ার কথা। এখন ব্যাপারটা এরকম ভাবে, এই জন্য আমি কিন্তু গ্রেটার দেন দিছি, কারণ সি বস্তুর টেম্পারেচার অনেক অনেক বেশি। ব্যাপারটা তুমি এরকম চিন্তা করো, ধরো আগুনের মধ্যে তুমি এটা লোহা দিলা, তো একটা আগুনের টেম্পারেচার কি কমবে আর লোহার টেম্পারেচার কি বাড়বে? ব্যাপারটা কি এরকম, নাকি একটা সময় লোহার টেম্পারেচার আগুনের টেম্পারেচারের সমান হয়ে যাবে? অবশ্যই লোহার টেম্পারেচারটা আগুনের টেম্পারেচারের সমান হয়ে যাবে। ব্যাপারটা এরকম, আগুনের টেম্পারেচার কিন্তু কমবে না। সো ব্যাপারটা এরকম যে টি সি আর টি এ একটা সময় সমান হয়ে যাবে, আবার টি সি আর টি বিও একটা সময় সমান হয়ে যাবে। সি বস্তুর টেম্পারেচার কিন্তু কমবে না। ওকে, তো এটাকে আমরা 1 নং সমীকরণ দেই, আর এটাকে হচ্ছে আমরা 2 নং সমীকরণ দিলাম। এখন 1 আর 2 নং সমীকরণে দেখো, বাম পক্ষ যেহেতু সমান, তাহলে এদের ডান পক্ষকেও আমি সমান বলতে পারি। অর্থাৎ আমি এখানে বলতে পারি টি এ এবং টি বি এরা দুইজন হচ্ছে কেমন, সমান। দ্যাট মিনস আমরা বলতে পারি এ আর বি বস্তু কিন্তু সমান সমান ছিল না, কিন্তু এখন সমান হয়ে গেছে। কার সাপেক্ষে? তৃতীয় একটা বস্তুর সাপেক্ষে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। আমি ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, আশা করি তোমরা যদি এই এক্সাম্পলটা বোঝো, এখন ব্যাখ্যাটা খুবই ইজি লাগবে তোমাদের কাছে। ওকে, আমরা এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাই, একটু মজার ছলে বুঝাই। ধরো ধরো ব্যাপারটা এরকম যে বাংলাদেশ ফুটবল টিম ধরো হচ্ছে নেপালকে হারাইছে। বাংলাদেশ ফুটবল টিম নেপালকে হারাইছে। আবার এটা হচ্ছে বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল টিম, তারাও ধরো নেপালকে হারাইছে। ভালো মতো বুঝো, বাংলাদেশ ফুটবল টিম নেপালকে হারাইছে, আবার আর্জেন্টিনা ফুটবল টিমও নেপালকে হারাইছে। তাহলে নেপালের সাপেক্ষে, যেহেতু দুইজনেই নেপালকে হারাইছে, তাহলে আমি বলতেই পারি বাংলাদেশ ফুটবল টিম আর আর্জেন্টিনা ফুটবল টিমের সামর্থ্য সমান সমান। কার সাপেক্ষে? নেপালের সাপেক্ষে। যদিও এটা আসলে একদমই ভুয়া কথা হবে, বাংলাদেশ ফুটবল টিমের সামর্থ্য কখনোই আর্জেন্টিনার সমান না। যাই হোক, সো এটা জাস্ট আলোচনার খাতিরে আমরা ধরতে পারি যে নেপালের সাপেক্ষে এদের দুইজন শক্তি সমান সমান বলতে পারি। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের ব্যাখ্যাটা হচ্ছে এরকম: দুটি ভিন্ন তাপমাত্রার বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। অলরেডি আমরা আলোচনা করছি যে দুইটা রুম যদি পরস্পরের সঙ্গে তোমার ভিন্ন তাপমাত্রা থাকে এবং তারা যদি হচ্ছে সি রুমের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে কি হবে, এ এবং বি রুমের টেম্পারেচার প্রথমে ভিন্ন হওয়া সত্ত্বেও তৃতীয় বস্তুর সাথে যখন আমরা কম্পেয়ার করব, তখন কিন্তু তারা পরস্পর সমান হয়ে যাবে। আমি আশা করি তোমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আইডিয়াটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব এই শূন্যতম সূত্রের উপর বেস করে যে যন্ত্রটা বানানো হয়েছে সেই যন্ত্রের ব্যাখ্যায়। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর বেস করে একটা যন্ত্র বানানো হয়েছে, যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। সো থার্মোমিটার আমরা কাকে বলবো? খুবই সহজ একটা সংজ্ঞা, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, তাকেই থার্মোমিটার বলে। তোমরা থার্মোমিটার সবাই আসলে দেখছো, মানে জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার গুলো ইউজ করি সেগুলো হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার বলা হয়। বাট থার্মোমিটার দিয়ে শুধু জ্বর মাপে ব্যাপারটা কিন্তু এমন না। থার্মোমিটার বিভিন্ন ল্যাবরেটরির কাজে ইউজ করা হয়, যেমন ধরো চাপ মাপার কাজে, রোধ মাপার কাজে, ঠিক আছে, বিভিন্ন ধরনের থার্মোমিটার আসলে ইউজ করা হয়। তো আমরা আস্তে আস্তে দেখবো, বাট আমরা আপাতত জেনে রাখি যে থার্মোমিটার কি। থার্মোমিটার হচ্ছে যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা আমরা সঠিকভাবে মাপতে পারি, তাকে আমরা থার্মোমিটার বলতেছি। ওকে, থার্মোমিটার সম্পর্কে আলোচনা করা আর দরকার নাই। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে থার্মোমিটারের কিছু স্পেশাল বৈশিষ্ট্যে। প্রথমে আমরা শিখবো তাপমাত্রিক পদার্থ। তাপমাত্রিক পদার্থ বলতে আসলে কি বোঝায়? তাপমাত্রিক পদার্থ হচ্ছে এমন একটা পদার্থ, যেমন আমরা জ্বর মাপার জন্য যে থার্মোমিটারটা ইউজ করি, পারদ থার্মোমিটার যেটা, এই পারদ থার্মোমিটারের ভেতরে যে পারদটা থাকে, এই যে পারদ থাকে, এই পারদ
পারদ হচ্ছে একটা তাপমাত্রিক পদার্থ। অর্থাৎ তোমরা সহজেই বুঝতে পারতেছো তাহলে যে যেই পদার্থটা দিয়ে আমরা থার্মোমিটারটা মেনলি হচ্ছে থার্মোমিটারের বৈশিষ্ট্যগুলা নির্ণয় করতে পারি। অর্থাৎ থার্মোমিটারের ভেতরে যে পারদ থাকে, আমাদের শরীরের যখন টেম্পারেচার বাড়ে কমে তখন এই পারদের লেভেলটাও কি হয়, আপ ডাউন হয়, উপরে উঠে নিচে নামে। তো ব্যাপারটা এরকম যে তাপমাত্রিক পদার্থ কি, যেই পদার্থের ধর্ম ব্যবহার করে আমরা কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করতে পারি তাকেই বলতেছি তাপমাত্রিক পদার্থ। যেমন এখানে পারদের ওঠানামার উপর পর্যবেক্ষণ করে আমরা আমাদের শরীরে বুঝতে পারি যে টেম্পারেচার কি কম নাকি বেশি। তো আমরা যদি সংজ্ঞায় আসি, তাপমাত্রিক পদার্থ হচ্ছে যে পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা সঠিকভাবে মাপা যায়, তাপমাত্রা সঠিকভাবে মাপা যায়, তাদেরকে আমরা বলতেছি তাপমাত্রিক পদার্থ। ওকে, তাপমাত্রিক পদার্থের পরে এখন আমরা শিখবো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। একটা আরেকটার সঙ্গে পুরোপুরি রিলেটেড জিনিস এগুলা। তো তাপমাত্রিক ধর্ম বলতে আসলে কি বোঝায়, তাপমাত্রিক পদার্থের যে ধর্ম থাকে সেটাকে আমরা তাপমাত্রিক ধর্ম বলতেছি। এক কথায় ছোট করে আমি লিখে দিচ্ছি, তাপমাত্রিক পদার্থের যে ধর্মগুলা পর্যবেক্ষণ করে, তাপমাত্রিক পদার্থের যে ধর্মগুলা, যেমন এই যে পারদের ওঠানামা, এটা পারদের একটা ধর্ম, ঠিক আছে, এই ধর্মগুলা পর্যবেক্ষণ করে আমরা কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে মাপতে পারি, সেই ধর্মটাকেই বলতেছে তাপমাত্রিক ধর্ম। তো তাপমাত্রিক ধর্মকে কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে প্রকাশ করা হয় এক্স দ্বারা। এখন তাপমাত্রিক ধর্ম বিভিন্ন স্কেলে বিভিন্ন থার্মোমিটারে বিভিন্ন রকম হইতে পারে। যেমন ধরো তুমি একটা থার্মোমিটারের সাহায্যে কোন একটা বস্তুর প্রেসার পরিমাপ করতেছো, চাপ পরিমাপ করতেছো, তো এই যে চাপ, এই চাপ কিন্তু একটা তাপমাত্রিক ধর্ম। তারপরে ধরো তুমি একটা বস্তুর রোধ পরিমাপ করবা থার্মোমিটার দিয়ে, তো এই যে রোধ, রোধ হচ্ছে একটা তাপমাত্রিক ধর্ম। এরকম করে বিভিন্ন থার্মোমিটারের জন্য তাপমাত্রিক ধর্মগুলোও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। কোন একটা থার্মোমিটার আমাদেরকে বলেই দিল যে এখানে তাপমাত্রিক ধর্ম হচ্ছে চাপ বা রোধ, এরকম প্রশ্নে বলা থাকবে, অথবা বলা না থাকলেও একটু বুঝে নিতে হবে। ওকে, তো আমরা তাপমাত্রিক পদার্থ শিখলাম, তাপমাত্রিক ধর্ম শিখলাম। এখন আমাদের আরেকটা আলোচনা আছে, খুবই ইম্পর্টেন্ট আলোচনা এটা। আমরা এখন শিখব দুটি স্থির বিন্দু ব্যবহার করে, দুটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। তো দুইটা স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। এখন ব্যাপারগুলো একটু বুঝো, ফার্স্টে হেডলাইনটা বুঝলে তোমার অনেক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করব, তাপমাত্রিক স্কেল বানাবো। দেখো তাপমাত্রিক স্কেল মানে কি, আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য কি ইউজ করি, কখনো সেন্টিমিটার ইউজ করি, কখনো মিটার ইউজ করি, কখনো মিলিমিটার ইউজ করি, মানে বিভিন্ন স্কেল হিসেব করি, রাইট? তেমনি ভাবে তাপমাত্রা পরিমাপ করার জন্য বিভিন্ন রকমের একক আছে। যেমন হইতে পারে তোমার সেলসিয়াস, হইতে পারে ফারেনহাইট, হইতে পারে কেলভিন, রোমার, র্যানকিন, বিভিন্ন ধরনের স্কেল আছে। ওকে, সো আমরা জাস্ট এই স্কেলগুলোর মধ্যে সম্পর্ক দেখব। আমরা আপাতত তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক দেখবো, যেটা আমাদের বইয়ের আলোচনায় আছে, সেলসিয়াস, ফারেনহাইট এবং হচ্ছে কেলভিন। ওকে, এখন এই দুইটা স্থির বিন্দু, স্থির বিন্দু বলতে আসলে কি বুঝাইতেছে, এক কথায় স্থির বিন্দুগুলা দিয়ে তাপমাত্রা বুঝাইতেছে। স্থির বিন্দু মানে কি বুঝাইতেছে এখানে, তাপমাত্রা বা টেম্পারেচার। দুইটা কনস্ট্যান্ট টেম্পারেচার, এই টেম্পারেচার গুলো কেমন, ধ্রুবক বা হচ্ছে নির্দিষ্ট। দুইটা স্থির তাপমাত্রা বা দুইটা নির্দিষ্ট তাপমাত্রা ব্যবহার করে আমরা তাপমাত্রিক স্কেল গুলা বানাবো বা এগুলোর মধ্যে সম্পর্ক দেখাবো। আচ্ছা, এখন এই দুইটা স্থির বিন্দু কি কি বা দুইটা স্থির তাপমাত্রা কি কি, চলো আগে সেগুলো জেনে আসি। একটা স্থির বিন্দুকে আমরা নাম দিচ্ছি নিম্ন স্থিরাঙ্ক, এটাকে আমরা নাম দিচ্ছি নিম্ন স্থিরাঙ্ক, বা এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, বা এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় বরফ বিন্দু, ইংলিশে বলে আইস পয়েন্ট। এখন এটা মানে কি বুঝায়, এটা মানে বুঝায় যে তাপমাত্রায়, এটা তো তাপমাত্রা অবশ্যই, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয়, অথবা বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয়।
তাকে নিম্ন স্থিরাঙ্ক বলে। ওকে, তাকে টোকাল লিখলাম না আমি। অর্থাৎ তোমরা ওই 9 10 এর বরফের গলনাঙ্ক পড়ে আসছো, রাইট? যে বরফ হচ্ছে 0°C তাপমাত্রায় গলে যায়। ব্যাপারটা একদম হুবহু সেম, যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় এবং বিশুদ্ধ পানি জমে বরফে পরিণত হয় তাকে আমরা বলতেছি নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু বা হচ্ছে আইস পয়েন্ট। ওকে, এটাকে গলনাঙ্ক বললেও কোনো সমস্যা নেই, গলনাঙ্ক বলতে পারো। এখন এইটা বিভিন্ন স্কেলের জন্য বিভিন্ন রকমের, সবগুলা স্কেলের গলনাঙ্ক কিন্তু সেম না। যেমন এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি সেলসিয়াস স্কেল বলি, সেলসিয়াস স্কেলে এই গলনাঙ্ককে, একটা কথা মনে রাখবা, গলনাঙ্ককে প্রকাশ করা হয়, গলনাঙ্ক মানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এই তাপমাত্রাটাকে থিটা আইস দ্বারা প্রকাশ করা হয়। তো সেলসিয়াস স্কেলের জন্য থিটা আইস এর মান হচ্ছে 0°C। আমি যদি ফারেনহাইট স্কেল বলি, ফারেনহাইট স্কেলের জন্য থিটা আইস এর মান হচ্ছে 32°F। এবং যদি আমরা কেলভিন স্কেল বলি, কেলভিন স্কেলের জন্য থিটা আইস এর মান হচ্ছে 273.15°K। তো তোমাদেরকে এই ভ্যালুগুলো একটু মনে রাখতে হবে, কারণ এই ভ্যালুগুলো দিয়ে আমাদের ম্যাথ করার সময় এগুলো কাজে লাগতে পারে। বিভিন্ন স্কেলের জন্য এই যে থিটা আইস বা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কের মানটা ভিন্ন ভিন্ন রকমের হয়। ওকে, এটা ছিল প্রথম স্থির বিন্দু। এবার আমরা যাব হচ্ছে দ্বিতীয় স্থির বিন্দু। দ্বিতীয় স্থির বিন্দুটার নাম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এটার নাম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, বা এটাকে আমরা বলি ঊর্ধ্ব স্থির বিন্দু, বা হচ্ছে এটার নাম বলতে পারি বাষ্প বিন্দু, আর ইংলিশে বললে হচ্ছে এটার নাম হবে স্টিম পয়েন্ট। এটার সংজ্ঞা কি হবে? এটার সংজ্ঞাটা আমরা এরকম লিখতে পারি, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলতে পারি ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা বাষ্প বিন্দু বা হচ্ছে স্টিম পয়েন্ট। এটাকে প্রকাশ করব আমরা কি দিয়ে? থিটা স্টিম দিয়ে, তবে সংক্ষেপে এসটি দিয়ে লিখলেও চলে, কোনো সমস্যা নাই। সেলসিয়াস স্কেলের জন্য এবং ফারেনহাইট এবং কেলভিন, এই স্কেলগুলোর জন্য আমরা যদি মানগুলো লিখতে চাই, সেলসিয়াস স্কেলের জন্য থিটা স্টিমের মান হচ্ছে 100°C। ফারেনহাইট স্কেলের জন্য এই মানটা হচ্ছে 212°F। কেলভিন স্কেলের জন্য এই মানটা হচ্ছে 373.15°K। এই 0.15টা অনেকে ইগনোর করে, তোমরা আসলে ইগনোর করতে পারো, কোনো সমস্যা নাই, 0.515 দিলেও চলে, না দিলেও চলবে। ওকে, সো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। যদি কারো কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই বলবা। আচ্ছা, তো আমাদেরকে এই ডেটাগুলো কিন্তু মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। এখন আমরা যাব হচ্ছে, এই যে আমরা হেডলাইনটা দিছি তাপমাত্রিক স্কেল নির্ধারণ, এই তাপমাত্রিক স্কেলটা আমরা হচ্ছে এখন বানাবো বা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক দেখাবো। কি ব্যবহার করে? এই নিম্ন স্থিরাঙ্ক আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ব্যবহার করে সম্পর্কটা আমরা দেখাবো। আচ্ছা, একটা কথা মনে রাখবা, পৃথিবীর সকল তাপমাত্রিক স্কেল, সেটা ত্রুটিপূর্ণ হোক কিংবা সঠিক হোক, তারা একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে চলে। সেলসিয়াস বলো, ফারেনহাইট বলো, কেলভিন বলো, র্যানকিন বলো, রোমার বলো, বা যে কোনো তাপমাত্রিক স্কেল বলো, সেটা সঠিক হোক কিংবা ত্রুটিপূর্ণ হোক, তারা সবাই একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে চলে। এই অনুপাতটা হচ্ছে এরকম, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। পৃথিবীর যত তাপমাত্রিক স্কেল আছে সবাই এই নির্দিষ্ট অনুপাতটা মেনটেন করে চলে। পরিচয়গুলো যদি আমি দেই, থিটা মানে হচ্ছে একটা র্যান্ডম টেম্পারেচার। ধরো আমি এখানে একটা থার্মোমিটার রাখলাম, এই থার্মোমিটার ধরে একটা পাত্রের মধ্যে ডুবাইয়া রাখলাম, এই পাত্রে ধরো কিছুটা আছে, একটা ম্যাটেরিয়াল আছে, তাহলে এটা ধরো একটা সেলসিয়াস স্কেল বা যে কোনো স্কেল, এটার একটা থিটা আইস আছে মানে সর্বনিম্ন বিন্দু, আর একটা থিটা স্টিম আছে মানে সর্বোচ্চ বিন্দু। আর এখন এই ম্যাটেরিয়ালটা যে আমি রাখলাম, এই ম্যাটেরিয়ালের একটা টেম্পারেচার আছে, রাইট? ধরো এটা একটা পারদ থার্মোমিটার, ধরো এই ম্যাটেরিয়ালের টেম্পারেচারের জন্য পারদটা ধরো এতটুকু উপরে উঠছে। এখন এই যে এই টেম্পারেচারটা, এটাকে আমরা কি নাম দিব? এটাকে আমরা নাম দিলাম হচ্ছে থিটা। এই থিটার মান যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করে তুমি তাকে কোন ম্যাটেরিয়ালের মধ্যে থার্মোমিটারটাকে রাখছো। ওকে, সো আশা করি বুঝতে পারছি। আর আরেকটা কথা মনে রাখবা, এই থিটা স্টিম আর থিটা আইস, এই দুইটার মধ্যে যে ব্যবধানটা মানে পার্থক্যটা, থিটা স্টিম মাইনাস থিটা আইস, এই পার্থক্যের একটা নাম আছে, এটাকে বলা হয় ক্যাপিটাল এন। অর্থাৎ এন সমান হচ্ছে থিটা স্টিম মাইনাস থিটা আইস
এই n এর পরিচয়টা হচ্ছে এটাকে বলা হয় মৌলিক ব্যবধান। মৌলিক ব্যবধান অর্থাৎ ধরো আমি যদি সেলসিয়াসের জন্য চিন্তা করি ব্যাপারটা, সেলসিয়াসে কত, থিটা আইস এর মান হচ্ছে 0, থিটা স্টিম এর মান হচ্ছে 100। তাহলে এই 0 থেকে 100 পর্যন্ত কয়টা দাগ আছে? 100টা দাগ আছে। সো তার মৌলিক ব্যবধান হচ্ছে 100। তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করতে পারে যে ধরো ফারেনহাইটের জন্য মৌলিক ব্যবধান কত, কেলভিনের জন্য মৌলিক ব্যবধান কত। তখন ওই যে আমরা তো শিখছি একটু আগে, থিটা আইস এর মান জানি, থিটা স্টিম এর মান জানি, জাস্ট যে স্কেল বলুক আইস স্টিম থেকে আইসটা বিয়োগ করে দিব, হয়ে যাবে। ওকে, এখন আমরা জিনিসগুলা প্রথমে সেলসিয়াসের জন্য লিখবো এই অনুপাতটাকে। আচ্ছা, যেহেতু সেলসিয়াস স্কেল, তাহলে আমি প্রথমে ধরে নেই এই থিটার জায়গায় আমি সি ধরলাম সেলসিয়াস বোঝানোর জন্য, মাইনাস থিটা আইস। এখন সেলসিয়াসের জন্য আইস কত? 0, ডিভাইডেড বাই কত? স্টিম কত? 100, আইস কত? 0, ইকুয়াল। ইকুয়াল কেন দিলাম? কারণ এটা তো কনস্ট্যান্ট, সবার জন্য সেম হবে। সো এবার ফারেনহাইটের জন্য যদি লিখতে চাই, ধরে নিলাম ফারেনহাইটের ওই থিটার টেম্পারেচারটাকে আমি এফ ধরে নিলাম, আইসটাকে ধরে নিলাম 32, স্টিমটাকে ধরে নিলাম 212, আর আইসটা তো 32 আছেই। কেলভিনের জন্য ধরলে কি আসবে? কে মাইনাস আইস পয়েন্ট হচ্ছে 273.15, স্টিম পয়েন্ট হচ্ছে 373.15 মাইনাস 273.15। এবার অনুপাতটাকে আমরা চাইলে সরলীকরণ করতে পারি। সরলীকরণ করলে এরকম আসবে, সি বাই 100 সমান এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 100। এটা একটা সরলীকরণ, তবে এটাকে চাইলে আমরা আরো ছোট করতে পারি। যদি আমরা এই সবগুলা অনুপাতকে 20 দিয়ে গুণ করে দেই, তাহলে হবে এরকম, সি বাই 5 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কে মাইনাস 273.15 ডিভাইডেড বাই 5। এটা হচ্ছে একদম সরলীকরণ। এই তিন সরলীকরণের সম্পর্কটা তিনটা স্কেলের মধ্যে, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সবচেয়ে সরলীকরণকৃত সমীকরণ হচ্ছে এটা। তো তোমাদেরকে অবশ্যই এই যে সম্পর্কটা মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে এমসিকিউ ম্যাথ বেশি আসে। সিকিউ এই চ্যাপ্টারের এই অংশটা থেকে খুবই কম আসে, মাঝে মাঝে বোর্ডে 2-1টা সৃজনশীল চলে আসতে পারে, বাট তোমরা এটাকে অবশ্যই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন হিসেবে মনে রাখবা। আচ্ছা, তো আমরা এখন পেয়ে গেলাম দুইটা স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেলগুলোর যে মধ্যে যে সম্পর্ক, সেই জিনিসটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন চলো আমরা এটা দিয়ে একটা ম্যাথ দেখি। ধরো তোমাকে এরকম একটা অঙ্ক দিলাম, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পবিন্দুতে 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। ওই থার্মোমিটারের সাহায্যে কোন বস্তুর তাপমাত্রা 56 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত? কোশ্চেনটা তোমরা খুব ভালো করে বুঝতে হবে। আগে বলতেছে কি, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার গলিত বরফে 4 ডিগ্রি সেলসিয়াস। গলিত বরফ মানে হইতেছে গিয়ে ওই যে নিম্ন স্থিরাঙ্ক ব্যাপারটা, এটা বুঝাইতেছে। এবং বাষ্পবিন্দুতে মানে ওই যে স্টিম পয়েন্ট, যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, 98 ডিগ্রি সেলসিয়াস পাঠ দেয়। থার্মোমিটারটার সাহায্যে কোনো একটা বস্তুর তাপমাত্রা আমরা 56 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করলাম। বলতেছে বস্তুটির প্রকৃত তাপমাত্রা কত। দেখো, প্রকৃত তাপমাত্রা কেন জিজ্ঞেস করলো? কারণ আমাদের থার্মোমিটারটা তো ছিল ত্রুটিপূর্ণ, যেটা আমাদেরকে ভুল মান দিচ্ছিল। এখন ধরো তোমার বাসায় একটা থার্মোমিটার আছে, যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ। এখন থার্মোমিটার দিয়ে তুমি তোমার শরীরের টেম্পারেচার মাপলা। তো আমাদের শরীরের নর্মাল টেম্পারেচার কত থাকে? যদি সেলসিয়াসে বলি 36.9 ডিগ্রি সেলসিয়াস, তা যদি ফারেনহাইটে বলি 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারটা কি করলো? ধরো এখানে দিল ধরো 35, আর ধরো যদি ফারেনহাইট হয়, ধরো এখানে দিলে হচ্ছে 96। এখন এই মানগুলা কি গ্রহণযোগ্য কোনো মান?
তুমি কি আসলে তোমার শরীরের তাহলে প্রকৃত তাপমাত্রা পাচ্ছ না কিন্তু। তাহলে ব্যাপারটা কি, তুমি কি ওই থার্মোমিটারটা ফেলে দিবা? না, ফিজিক্স আমাদেরকে আসলে অপচয় পছন্দ করে না। তো ব্যাপারটা হচ্ছে ওই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের মানগুলা দিয়ে আমরা চাইলে প্রকৃত থার্মোমিটার এর মানগুলা বের করে ফেলতে পারি। মানে তুমি তো খাতা কলম নিয়ে বসে যাবা, খাতা কলম নিয়ে বসে ওই যে টেম্পারেচারটা পাইলা, এই টেম্পারেচার গুলা দিয়ে তুমি আসলে অরিজিনাল টেম্পারেচারটা বের করতে পারবা। ওকে, তো এখন আমরা অঙ্কটা করে ফেলি চলো। যেহেতু মানগুলা সেলসিয়াসে দেওয়া, তাহলে আমরা সেলসিয়াসের জন্য এই ব্যাপারগুলো লিখবো। এখন প্রকৃত সেলসিয়াস স্কেল, যেটা অরিজিনাল সেলসিয়াস স্কেল, তার জন্য ওই যে অনুপাতটা কেমন ছিল, আমরা বলছিলাম যে সবাই আসলে একই অনুপাত মেনটেন করে চলে, C-0 ডিভাইডেড বাই 100 - 0। এটা হচ্ছে প্রকৃত থার্মোমিটার, যেটা আসলে অরিজিনাল। আচ্ছা, এবার আসি ত্রুটিপূর্ণের জন্য ধর আমি মান ভ্যালুগুলা এরকম করে বসাইলাম, থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা আইস। আমি বলছিলাম যে এটা তোমাদেরকে প্রকৃত হোক কিংবা সেটা ত্রুটিপূর্ণ হোক, সবাই এই অনুপাতটা মেনটেন করে চলবে। আমাদেরকে বের করতে বলছে সি এর মানটা, কারণ সিটাই হচ্ছে প্রকৃত স্কেলের মান। থিটা কি বলছি, থিটা হচ্ছে ত্রুটিপূর্ণ স্কেলের সাহায্যে আমি কোন একটা বস্তুর টেম্পারেচার পরিমাপ করে যা পাবো সেই মানটাই হচ্ছে থিটা। কত পাইছি? 56। তাহলে 56। আইস পয়েন্টে কত ছিল? 4। স্টিম পয়েন্টে কত ছিল? 98 মাইনাস 4। এখন যদি আমি জাস্ট ক্যালকুলেশনটা কমপ্লিট করি, সি ইকুয়াল আসবে 5294 ইন্টু হচ্ছে 100, যা আসবে এত ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ ত্রুটিপূর্ণ থার্মোমিটার যখন 56 ডিগ্রি সেলসিয়াস পাঠ দিবে, তখন আমাদের ভালো থার্মোমিটার এই পরিমাণ পাঠ দিবে। ঠিক আছে, আর যেটাই হচ্ছে ওই বস্তুটার অরিজিনাল টেম্পারেচার। সো এরকম প্রশ্ন পরীক্ষায় হরহামেশাই চলে আসে। ওকে, সো আমরা এটা তো গেল তাপমাত্রার পরিমাপের তাপমাত্রা দিয়ে ম্যাথ। আমরা তাপমাত্রিক ধর্ম দিয়ে একটা সূত্র শিখবো, তারপর সেটা দিয়ে ম্যাথ করবো। তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের একটা সম্পর্ক আছে, আমরা এখন এটাই দেখবো। তাপমাত্রা ও তাপমাত্রিক ধর্মের সম্পর্ক। মনে রাখবা, তাপমাত্রার সাথে তাপমাত্রিক ধর্মের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তাপমাত্রা যদি বাড়ে, তাপমাত্রিক ধর্ম বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে তাপমাত্রিক ধর্ম হ্রাস পায়। ওকে, সো ব্যাপারটা যদি সূত্র আকারে ব্যাখ্যা করতে চাই, সূত্র আকারে ব্যাখ্যা করলে ব্যাপারটা এরকম, থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা ছিল ওই যে অনুপাতের কথা বলছিলাম। ইকুয়াল আমরা লিখবো এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। এটাই হচ্ছে তাপমাত্রা এবং তাপমাত্রিক ধর্মের মধ্যে সম্পর্ক। যেখানে এক্স থিটার পরিচয়টা কি? এক্স থিটা হচ্ছে থিটা ডিগ্রিতে, আমি এখানে সেলসিয়াস ফারেনহাইট কেলভিন কিছুই লিখলাম না, কারণ এটা যে কোনো স্কেলে থাকতে পারে। তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম। এক্স আইস এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্কে তাপমাত্রিক ধর্ম। এক্স স্টিম যেটা, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্কে তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ যার যেটা পরিচয় সেরকম করে আমরা ডেটাগুলো লিখলাম। সো আমরা এখন এটা দিয়ে একটা ম্যাথ করব। আচ্ছা, ধরো আমাদের কাছে একটা রোদ থার্মোমিটার আছে। এই রোদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্মের নাম কি বলতো? রোদ থার্মোমিটারের তাপমাত্রিক ধর্মের মান হচ্ছে রোদ, মানে নামটা হচ্ছে রোদ। তো ধরো একটা অঙ্ক এরকম, একটি থার্মোমিটার, ধরে নিলাম এটা রোদ থার্মোমিটার, নামটা লিখে দিই আমি স্পষ্ট করে। একটি রোদ থার্মোমিটার গলিত বরফে 9 ওহম এবং বাষ্পবিন্দুতে 15 ওহম পাঠ দেয়। 15 ওহম পাঠ দেয়। আচ্ছা, প্রশ্ন হচ্ছে ওই থার্মোমিটারটি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থার্মোমিটারটির 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ কত হবে?
সো কোশ্চেনটা আশা করি বুঝতে পারতেছি আমরা। বলতেছে একটি রোদ থার্মোমিটার গলিত বরফে 9 ওহম, মানে গলিত বরফের তার রোধ হচ্ছে 9 ওহম, এবং বাষ্প বিন্দু মানে ঊর্ধ্ব স্থিরাঙ্কে তার রোধ হচ্ছে কত 15 ওহম। বলতেছে যদি থার্মোমিটারটা 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার রোধ কত হবে। তো আমরা বুঝতে পারতেছি এই ধরনের অঙ্ক যখন আমাদেরকে দিবে আমরা অবশ্যই বুঝে নিতে হবে এটা আসলে কি তাপমাত্রা, তাপমাত্রিক ধর্মের মধ্যে যে সম্পর্কটা এটাই বুঝাইতেছে। আচ্ছা আমি একটা কাজ করি, এটাকে আমি 60 ডিগ্রি ফারেনহাইট দিয়ে দিই। সেলসিয়াস দিয়ে তো আমরা সবসময় অঙ্ক করি, এটা ফারেনহাইট দিয়ে দিই। ধরো ফারেনহাইটে জিজ্ঞেস করলো। আচ্ছা, তো আমরা সূত্র কি জানি? সূত্র হচ্ছে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইকুয়াল হচ্ছে এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স। তোমরা বইপত্র দেখবে অনেক সময় তারা এক্স এর জায়গায় আর দিয়ে দেয় রেজিস্ট্যান্স কথাটা বোঝানোর জন্য। এটা দিলেও চলে, না দিলেও চলে, তোমার ইচ্ছা আসলে। এখন আমরা সূত্র কিসের জন্য লিখবো? ফারেনহাইট স্কেলের জন্য, যেহেতু মানটা ফারেনহাইটে চাইছে। তো এখন এই থিটার মান কত? ওই যে 60, এটা র্যান্ডম টেম্পারেচার 60। ফারেনহাইটে থিটা আইসের মান জানি কত ছিল? 32। স্টিমের মান ছিল কত? 212। আইসের মান ছিল 32 ইকুয়াল এক্স থিটা। এই এক্স থিটার মানটা আমাদেরকে বের করতে বলছে, কারণ এক্স থিটার পরিচয় কি ছিল? পরিচয় ছিল এই থিটা ডিগ্রিতে যতটুকু রোধ বা তাপমাত্রিক ধর্ম আমরা পাই, চাইছেই তো যে 60 ডিগ্রিতে। তাহলে আমরা এক্স থিটার মান বের করব মাইনাস এক্স আইস। এক্স আইস মানে হচ্ছে নিম্ন স্থিরাঙ্কে রোধ কত, সেটা 9 ওহম। এক্স স্টিম হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্কে রোধ কত, সেটা হচ্ছে 15 ওহম। 15 মাইনাস 9। এখন জাস্ট তোমরা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে এখান থেকে এক্স থিটার একটা মান বের হবে। এক্স থিটার মান যত ওহম হবে তাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। সো আমি আশা করব তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো। এগুলা মেইনলি হচ্ছে তোমার অ্যাডমিশনে অনেক সময় চলে আসে, বিশেষ করে ভার্সিটি বা গুচ্ছ অ্যাডমিশন যেগুলা ঢাকা ভার্সিটি বলো বা গুচ্ছ যেগুলোতে হয়, সেই অ্যাডমিশন এই অঙ্কগুলো চলে আসে। আবার অনেক সময় ইঞ্জিনিয়ারিং যেখানে এমসিকিউ টাইপ আছে সেখানে চলে আসতে পারে। আর এইচএসসির জন্য অবশ্যই এটা সিকিউ এন্ড এমসিকিউ দুইটার জন্য ইম্পর্টেন্ট, যদিও সিকিউর জন্য একটু লেস ইম্পর্টেন্ট। ওকে, ওকে। সো আমরা এতক্ষণ যা শিখলাম এগুলা হচ্ছে দুইটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। আচ্ছা, একটা আরেক টাইপের অঙ্ক এখানে মাঝে মাঝে দিয়ে দেয়, অঙ্কটা আমি করেই দিচ্ছি এখানে তোমাদেরকে। যে ধরো তোমাকে বললো কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করবে। এরকম টাইপের এমসিকিউ তোমরা মাঝে মাঝে পেয়ে যাবা। বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশনও থাকতে পারে, এমসিকিউ এইচএসসি তে থাকতে পারে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এটা। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করবে? আমরা ধরে নিই যে ধরি তোমার এক্স তাপমাত্রায়, কেউ চাইলে এখানে থিটাও ধরতে পারো, এক্স তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ প্রদর্শন করবে। অর্থাৎ দুজনেরই টেম্পারেচার যখন এক্স হবে তখন এই ঘটনাটা ঘটবে। তো আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা দেখে ফেলবো সিম্পলি। C/5 সমান হচ্ছে F-32 ডিভাইডেড বাই হচ্ছে 90। ওকে, তাহলে সি এর জায়গায় আমরা এক্স ধরবো, যেহেতু আমরা টেম্পারেচার সমান সমান ধরছি, এখানে এফ এর জায়গায় আমরা এক্স ধরবো। এন্ড এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 9x ইকুয়াল হচ্ছে 5x মাইনাস 160, 4x ইকুয়াল মাইনাস 160, দেন x ইকুয়াল আসবে মাইনাস 40 ডিগ্রি। এই অ্যান্সারটা তোমরা চাইলে মুখস্থ রাখতে পারো। মানে এটা আসলে একটা বলা যায় যে সহজ জানা এমসিকিউ, মানে এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। পরীক্ষায় এই জিনিসটাই আসে এন্ড অ্যান্সার এটাই হয়। তো এটাকে এমসিকিউর জন্য অ্যান্সারটা মুখস্থ রাখতে পারো চাইলে, তাহলে পরীক্ষার হলে ক্যালকুলেশন করার স্টেপগুলো কমে যাবে। আচ্ছা, কোশ্চেন ঘুরে দিতে পারে, তোমাকে বলতে পারে কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং কেলভিন একই পাঠ প্রদর্শন করবে।
যদি বলে যে ফারেনহাইট ও কেলভিনের কথা, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, তোমরা অঙ্কটা বাসায় করে নিবা। তো তোমরা জাস্ট কি লিখবা, ফারেনহাইট আর কেলভিনের মধ্যে যে পার্থক্যটা মানে সম্পর্কটা এটা লিখে ফেলবা। F-32 ডিভাইডেড বাই ছিল 9, K-273.15 ডিভাইডেড বাই ছিল 5। আমরা যদি এই f এর জায়গায় যদি আমরা x বসাই, x-32/9, x-273.15 ডিভাইডেড বাই 5, x এর মান আমরা পাবো 574.25, এরকম কিছু একটা পাবো। তোমরা বাসায় একটু মিলাই নিও। 574 পাবো এতটুকু কনফার্ম, পয়েন্টের ব্যাপারটা একটু মিলাই নিও। সো এটার অ্যান্সার হবে এরকম, ফারেনহাইট আর কেলভিনের জন্য আমাদের অঙ্কটা হবে এরকম। যদি বলে সেলসিয়াস আর কেলভিন, সেলসিয়াস আর কেলভিন, শর্ট কোশ্চেনটা এরকম, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই মান প্রদর্শন করবে। এখানে x এর মান হবে, এটার হচ্ছে কোনো সলিউশন নাই, নো সলিউশন, অর্থাৎ এমন কোনো টেম্পারেচার নাই যার জন্য সেলসিয়াস আর কেলভিন স্কেল একই মান প্রদর্শন করবে। ঠিক আছে, তো এইগুলো একটু মনে রাখো, এমসিকিউর জন্য অঙ্কগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে এতক্ষণ আমরা যা শিখছি এটা হচ্ছে দুইটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। এখন আমরা শিখব একটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। একটি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রিক স্কেল নির্ধারণ। এখন ওই যে স্থির বিন্দু, এটা কি বলছিলাম, স্থির বিন্দু মানে আসলে নির্দিষ্ট তাপমাত্রাকে বোঝাইতেছে। ঠিক আছে, এই যে একটি স্থির বিন্দু, স্থির বিন্দু আসলে কি বোঝাইতেছে এখানে, এখানের জন্য স্থির বিন্দু আসলে বোঝাইতেছে ত্রৈধ বিন্দু, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। ত্রৈধ বিন্দু কি, ত্রৈধ বিন্দু হচ্ছে, ত্রৈধ বিন্দুর টেম্পারেচার বলতে আসলে এমন একটা টেম্পারেচার বোঝায় যে তাপমাত্রায় কোনো একটা ম্যাটেরিয়ালের কঠিন, তরল, গ্যাস তিনটাই সাম্যাবস্থায় অবস্থান করে। ঠিক আছে, মানে একই অবস্থায় অবস্থান করে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ত্রৈধ বিন্দু বা ত্রৈধ বিন্দুর টেম্পারেচার। এখন আমাদের এটার জন্য ফিক্সড জিনিসটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু বা পানির ত্রৈধ বিন্দুর টেম্পারেচার। এখন পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রাটা কত, এটা সংজ্ঞাটা আমি আগে লিখে দিচ্ছি। যে তাপমাত্রায় পানির কঠিন, তরল, পানি কঠিন, তরল ও জলীয় বাষ্প রূপে, জলীয় বাষ্প রূপে সাম্যাবস্থায় অবস্থান করে, সাম্যাবস্থায় অবস্থান করে, তাকে আমরা বলতেছি ত্রৈধ বিন্দু বা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, প্রকাশ করা হয় হচ্ছে টিটিআর। টিটিআর মানে ত্রৈধ বিন্দু মানে হচ্ছে ট্রিপল পয়েন্ট, তো টিটিআর দিয়ে বুঝাইতেছে ট্রিপল পয়েন্ট টেম্পারেচার, ট্রিপল পয়েন্টস টেম্পারেচার, ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। এখন পানির জন্য এই টেম্পারেচারটা কত, টিটিআর এর মান যদি আমি সেলসিয়াসে লিখি তাহলে হচ্ছে হবে 0.01 ডিগ্রি সেলসিয়াস, সরি 0.1 ডিগ্রি সেলসিয়াস। এন্ড যদি হচ্ছে আমি এটাকে তোমার কেলভিনে লিখি তাহলে মানটা হবে 0.01 হবে 273.16 ডিগ্রি কেলভিন। এই মানটা অবশ্যই মনে রাখবা, সেলসিয়াসের জন্য হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের জন্য হচ্ছে 273.16 ডিগ্রি কেলভিন। তো যাই হোক, আমাদের এখন হচ্ছে ওই যে টেম্পারেচার ডিটেক্ট করবো, মানে তাপমাত্রিক স্কেল বানাবো, এটা দিয়ে এই তাপমাত্রাটা ব্যবহার করে আমরা হচ্ছে আমাদের তাপমাত্রিক স্কেলটা বানাবো। তো এই তাপমাত্রিক স্কেলের জন্য যে ফর্মুলাটা হচ্ছে এরকম, T সমান TTR ইন্টু X ডিভাইডেড বাই XTR। আমরা যে থার্মোমিটারটা নির্ধারণ করব বা তাপমাত্রিক স্কেলটা বানাবো, সেই তাপমাত্রিক স্কেলের টেম্পারেচার বের করার, মানে যে কোনো একটা বস্তুর টেম্পারেচার বের করার সূত্র হচ্ছে এটা, T সমান TTR ইন্টু X ডিভাইডেড বাই XTR। TTR মানে হচ্ছে ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। যদি পানি বলে অবশ্যই তোমরা পানিরটা বসাবা, এটা মুখস্থ রাখবা। অন্য যে কোনো ম্যাটেরিয়াল বললে তোমাকে অবশ্যই সেই ম্যাটেরিয়ালের জন্য ভ্যালু দেওয়া থাকবে। আচ্ছা, X কি,
এক্স হচ্ছে টি তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম। আর এক্স টি আর কি? এক্স টি আর হচ্ছে ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম। অর্থাৎ এই তাপমাত্রায় যে তাপমাত্রিক ধর্মটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স টি আর, আর এই টেম্পারেচারে যে তাপমাত্রিক ধর্মটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এক্স। আর এই অঙ্কটা অনলি ফর কেলভিন স্কেলের জন্য, কেলভিন স্কেলের জন্য প্রযোজ্য। এটা কিন্তু ফারেনহাইট অথবা সেলসিয়াসের জন্য প্রযোজ্য না, মনে রাখো। কারণ এখানে এই টিটিআর এর যে ভ্যালুটা বসবে এই ভ্যালুটা কিন্তু নরমালি কেলভিন স্কেলে বসে, মানে যদি আমরা ওয়াটারের জন্য ইউজ করি 273.16 বসে, ঠিক আছে। ওকে, সো আমাদের সূত্রটা দেখা শেষ। এখন হচ্ছে আমরা একটা অঙ্ক করব। ধরো তোমাকে বললো একটি রোদ থার্মোমিটারের রোদ পানির ত্রৈধ বিন্দুতে, পানির ত্রৈধ বিন্দুতে 6.1 ওহম। দেন তোমাকে কোশ্চেন করলো কত তাপমাত্রায়, কত তাপমাত্রায় এর রোধ 8.2 ওহম হবে। তুমি যখন এই জিনিসটা দেখবা যে পানির ত্রৈধ বিন্দুতে রোধ এত, তখনই তুমি বুঝে যাবে আসলে তোমাকে ওই সেকেন্ড সূত্র, মানে আমরা টিকটকে যে সূত্রটা দেখলাম এটা দিয়ে অঙ্ক করতে বলছে। আর তুমি যদি দেখো তোমাকে দিয়ে দিছে যে বরফ বিন্দুতে এত, বাষ্প বিন্দুতে এত, তখন তো তুমি ওই যে প্রথম যে সূত্রটা ওটা ইউজ করবা। আচ্ছা, তো আমরা চলো সূত্রটা ইউজ করি। টি সমান টিটিআর ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স টিআর। যেহেতু পানির ত্রৈধ বিন্দু বলছে, আমাদের মানটা জানা থাকা উচিত 273.16 ইন্টু হচ্ছে এক্স এর মান কত, আমরা এক্স কি বলছি, এক্স হচ্ছে যত তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম বের করতে বলবে 8.2, এটা হচ্ছে এক্স এর মান, ডিভাইডেড বাই এক্স টিআর এর পরিচয় কি ছিল, ত্রৈধ বিন্দুতে তাপমাত্রিক ধর্ম যত, ত্রৈধ বিন্দুতে হচ্ছে 6.1। এখান থেকে করে যা অ্যান্সার পাবা এত ওহম, এটাই হচ্ছে অ্যান্সার। সো যদি আমাদেরকে কখনো ত্রৈধ বিন্দুর কথা বলে আমরা অবশ্যই এই সূত্রটা ইউজ করব। সো আই হোপ তোমরা হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো। মনে রাখবা আমরা এই যে এই পর্যন্ত যা যা টপিক শিখলাম এগুলা হচ্ছে মেইনলি আমাদের এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। তবে বিগত সালগুলোতে দেখা গেছে যে খুব রিসেন্ট ইয়ারে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। সম্ভবত 2021 সালে একটা প্রশ্ন আসছে এবং এর আগে আরো কিছু কোশ্চেন আসছে বোর্ডে। তবে তোমরা অবশ্যই এটাকে একটু গুরুত্ব দিয়ে করবা, বেশি করবা, গুরুত্ব দিবে এমসিকিউর জন্য, তবে সিকিউর জন্য করে রাখবা, মানে সেফটি হিসেবে যদি চলে আসে সেক্ষেত্রে দিয়ে দিতে পারবা। আর টপিকগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে।